সুপ্রিয় দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ১৫তম বাংলাদেশ স্কুল বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডের আজকের অনুষ্ঠান। যে বিষয়টি নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক হবে তা হচ্ছে গ্রামীণ অর্থনীতির যথাযথ বিকাশই পারে আমাদের নাগরিক সুবিধা নিশ্চিত করতে। বিষয়ের পক্ষে বলবে চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। বিষয়ের বিপক্ষে বলবে সিলেট ক্যাডেট কলেজ, সিলেট। প্রিয় দর্শক, আমরা পরিচয় করে দিচ্ছি আজকের বিতার্কিকদের সাথে। পক্ষদল চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়, রায়গঞ্জ, সিরাজগঞ্জের বিতার্কিকরা হলেন তন্ময় কুমার, সুদীপ্ত সরকার ও তাদের দলনেতা SM সৌরভ হাসান। বিপক্ষ দল সিলেট ক্যাডেট কলেজ, সিলেটের বিতার্কিকরা হলেন আহনাফ আল নাসিফ, শাহরাজ মুনতাসির সিহাম ও তাদের দলনেতা শিবলি হাসান সাজিদ। এবারে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। রাশেদুল আলম রাসেল, জ্যেষ্ঠ সহ সম্পাদক, দৈনিক প্রথম আলো ও প্রাক্তন সভাপতি, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। সুলতানা বেগম, সহযোগী অধ্যাপক, ইডেন মহিলা কলেজ, ঢাকা। মোহাম্মদ আসাদুজ্জামান আজিম, সহকারী অধ্যাপক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। সম্মানিত বিচারকবৃন্দ, যেসব বিষয়ের উপর বিতার্কিকদের নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা ৫, ভাষার ব্যবহার ও উচ্চারণ ৫, তথ্য ও তথ্য পরিবেশনা ১০, যুক্তির প্রয়োগ ও খণ্ডন ৫। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর KM সাইফুল ইসলাম, প্রাধ্যক্ষ স্যার AF রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আসুন আজকের বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলো জেনে নেই। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট ৫ মিনিট সময় পাবেন। এক্ষেত্রে ৪ মিনিটে সতর্কতা সংকেত ও ৫ মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত ২ মিনিট করে সময় পাবেন। এক্ষেত্রে ১.৫ মিনিটে সতর্কতা সংকেত এবং ২ মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সভাপতি। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনি ইতিমধ্যেই জেনেছেন আজকে ১৫তম বাংলাদেশ টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতার আমরা এই পর্বে উপস্থিত হয়েছি এবং আমাদের আজকের বিতর্কের বিষয় গ্রামীণ অর্থনীতির যথাযথ বিকাশই পারে আমাদের নাগরিক সুবিধা নিশ্চিত করতে। আমি শুরুতেই আহ্বান জানাচ্ছি পক্ষে বলার জন্যে তন্ময় কুমারকে। আজকের ১৫তম বাংলাদেশ টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিপক্ষ দলের বন্ধুরা এবং সামনে উপস্থিত দর্শক মণ্ডলী সকলকে রইল আমার বিনম্র শ্রদ্ধা এবং শুভেচ্ছা। মাননীয় সভাপতি, আজকের আমাদের বিতর্কের বিষয় হলো যে গ্রামীণ অর্থনীতির যথাযথ বিকাশই পারে আমাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে। এই বিষয়টি সংগতপূর্ণভাবেই আমি এর পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই বিষয়টির কিন্তু দুটি উল্লেখযোগ্য দিক রয়েছে। একটি হলো গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং অন্যটি হলো নাগরিক অধিকার নিশ্চিত করা। এই গ্রামীণ অর্থনীতির বিকাশের ক্ষেত্রগুলো কিন্তু অনেকগুলো মাননীয় সভাপতি। এই ক্ষেত্রগুলোর মধ্যে কৃষি কিন্তু অন্যতম। আর আমরা সবাই জানি যে বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। আর বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়ার সত্ত্বে বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়ার জন্য বাংলাদেশের অর্থনীতির মূল চালকের শক্তি কিন্তু কৃষি। মাননীয় সভাপতি, যেটার মূল চালিকা শক্তি বা মূল ভিত্তি হচ্ছে আমাদের গ্রামীণ কৃষি বা গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থা। এক্ষেত্রে কৃষি ক্ষেত্রগুলো কিন্তু অনেকগুলো। আবার অন্যদিকে আমাদের গ্রামীণ অর্থনীতি ক্ষেত্রে পাট এবং পাটজাত দ্রব্যের উপর কিন্তু নির্ভরশীল হয়ে থাকে। এক্ষেত্রে ১৯৮০ খ্রিস্টাব্দের আগে থেকে এবং ১৯৮০ খ্রিস্টাব্দের পরেও আমাদের মাননীয় বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী সরকার এই বিষয়টির উপর কিন্তু গুরুত্ব দিয়েছে মাননীয় সভাপতি। এর ফলে আমাদের গ্রামীণ অর্থনীতি যেমন বিকাশ ঘটছে, তেমনি আমাদের নাগরিক অধিকারও কিন্তু নিশ্চিত হচ্ছে মাননীয় সভাপতি।
কারণ আমাদের সরকার জানেন যে গ্রামীণ অর্থনীতির বিকাশ ঘটলেই আমাদের নাগরিক অধিকারের বিকাশ ঘটবে। এক্ষেত্রে আমাদের দেশে নাগরিক অধিকার বিকাশের জন্য আমাদের দেশের নাগরিক অধিকার বিকাশের জন্য গ্রামীণ অর্থনীতির বিকাশটা খুবই গুরুত্বপূর্ণ। আর এক্ষেত্রে আমাদের গ্রামীণ পরিবেশে কিন্তু আমাদের দেশের মোট ৭৬% লোক বাস করে, আর আমাদের শহরাঞ্চলে মাত্র ২৪% লোক বাস করে। এক্ষেত্রে আমাদের গ্রামীণ কৃষিতে বা গ্রামীণ অর্থনীতির ভিত্তিতে ৭৬% লোক বাস করার জন্য তারা কিন্তু এই কৃষিক্ষেত্রগুলো বা গ্রামীণ কাজগুলোর ক্ষেত্রে তারা কিন্তু খুব গুরুত্ব দিয়েছে, এবং এর ফলে তাদের শ্রমশক্তি অধিক এবং তারা গ্রামীণ অর্থনৈতিক বিকাশ ঘটাতে পারছে। এছাড়াও নাগরিক অধিকারগুলোর দিকে লক্ষ্য করে দেখবেন আমাদের মাননীয় সভাপতি, এক্ষেত্রে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো কিন্তু অন্যতম বোঝা যায়। আর এক্ষেত্রে আমাদের খাদ্যের দিক দিয়ে কিন্তু গ্রামীণ অর্থনীতি বা গ্রামীণ কৃষি ব্যবস্থা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গ্রামীণ কৃষি ব্যবস্থা গুরুত্বপূর্ণ হওয়ার জন্য আমাদের দেশের ৭৬% লোক গ্রামে বাস করার জন্য এখানে ৭৬% লোকের অধিকাংশ কৃষক। আর এই কৃষকরা গ্রামে কৃষিকাজ করে বা কৃষিকর্ম করে এই যে ফল উৎপাদন করছে সেটা আমাদের খাদ্য হিসাবে পাচ্ছি, যা আমাদের শক্তি যোগাতে সাহায্য করতে, এবং আমরা সেটি শ্রম শক্তি হিসাবে কাজে লাগাতে পারছি। মাননীয় সভাপতি, আমরা এই শ্রম শক্তি দিয়ে কিন্তু আমাদের কাজ করা সম্ভব, আর এই কাজ করার মাধ্যমে আমাদের অর্থনৈতিক বিকাশ ঘটানো সম্ভব এবং আমাদের নাগরিক অধিকারগুলো কিন্তু পূরণ করা সম্ভব। মাননীয় সভাপতি, এভাবে গ্রামীণ অর্থনৈতিক বিকাশ ঘটছে এবং আমাদের নাগরিক অধিকারের দৈনিক বা জৈবিক চাহিদার একটি খাদ্য কিন্তু পূরণ হচ্ছে। মাননীয় সভাপতি, আবার মাননীয় সভাপতি, বস্ত্রের দিক দিয়ে উল্লেখ করা যায় যে বাংলাদেশ 1980 খ্রিস্টাব্দে আগে এবং পরে পাট এবং পাটজাত দ্রব্যের উপর কিন্তু খুবই গুরুত্ব দিয়েছে, কারণ পাট এবং পাটজাত দ্রব্য থেকে উৎপন্ন তন্তু থেকে যে সুতা তৈরি হয়, সেই সুতা দিয়ে আমাদের বস্ত্র বা পরিধেয় জিনিস তৈরি হয়, যেটি ছাড়া আমাদের চলাফেরা করা সম্ভব নয়। আর এই বস্ত্র বা পরিধেয় জিনিস এর মাধ্যমে এটি আমাদের নাগরিক অধিকারের একটি বস্ত্রের অধিকার পূরণ করতে সাহায্য করছে। এছাড়াও এটি বিদেশি রপ্তানি বা বাজারে বিক্রির মাধ্যমে আমাদের অর্থনীতিও সমৃদ্ধি করছে। এর ফলে গ্রামীণ অর্থনীতির, যেহেতু আমরা কৃষক গ্রামে বাস করি, সেহেতু গ্রামীণ অর্থনৈতিক বিকাশের পাশাপাশি নাগরিক অধিকারও কিন্তু নিশ্চিত হচ্ছে। মাননীয় সভাপতি, আবার আমাদের বিপক্ষ দলের বন্ধুরা হয়তো জানেন না যে আমাদের গ্রামীণ অর্থনীতি কিন্তু শহরের অর্থনীতি থেকে 10% এগিয়ে গেছে। মাননীয় সভাপতি, এই জন্য 10% এগিয়ে যাওয়ার জন্য গ্রামীণ অর্থনীতির দিকে গ্রামীণ কৃষি বা গ্রামীণ লোকজন কিন্তু গ্রামীণ অর্থনীতির দিকে বেশি ঝুঁকেছে, আর এই ঝোঁকার ফলে তাদের কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে এবং নাগরিক অধিকার কিন্তু দুটোই, নাগরিক অধিকার এবং গ্রামীণ অর্থনীতি কর্মসংস্থান দুটোই কিন্তু একসাথে ঘটছে। মাননীয় সভাপতি, এছাড়াও দেখা যায় যে আমাদের শহরের অর্থনীতি এবং গ্রামীণ অর্থনীতির মধ্যে অনেকগুলো পার্থক্য রয়েছে। গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে বেকারত্ব সমস্যা স্বাবলম্বী হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ। আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ সমস্যা কিন্তু বেকারত্ব। মাননীয় সভাপতি, আর বেকারত্ব সমস্যা সমাধানের জন্য অনেক লোক বা অনেক বেকার ব্যক্তি তারা কিন্তু গ্রামীণ অর্থনৈতিক কাজের দিকে ঝুঁকছে। মাননীয় সভাপতি, এর ফলে গ্রামীণ অর্থনৈতিক বিকাশে ঘটছে এবং তারা যে শ্রম শক্তিটা ব্যয় করছে, মাননীয় সভাপতি, সেই শ্রম শক্তি ব্যয় করার ফলে তারা যে ফলটা পাচ্ছে তারা তাদের নাগরিক অধিকার পূরণে সহায়তা করছে এবং কর্মসংস্থান বৃদ্ধির সাথে সাথে তাদের বাসস্থান এবং বস্ত্র খাদ্যের চাহিদাও কিন্তু পূরণ হচ্ছে। মাননীয় সভাপতি, এর ফলে তাদের গ্রামীণ অর্থনৈতিক বিকাশে ঘটানোর সাথে সাথে তাদের নাগরিক অধিকারের চাহিদাও কিন্তু পূরণ হচ্ছে। মাননীয় সভাপতি, এর ফলে আমরা বলতে পারি যে গ্রামীণ অর্থনীতি যথাযথ বিকাশী নাগরিক অধিকার আমাদের নিশ্চিত করতে পারে। মাননীয় সভাপতি, এইভাবে বিপক্ষ দলের বন্ধুরা আপনারা কি বলতে পারি না যে এই বিষয়টি গ্রামীণ অর্থনীতি যথাযথ বিকাশী আমাদের গ্রামীণ নাগরিক অধিকার নিশ্চিত করতে পারে? সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এবার আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তা আহনাফ আল নাফিস। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আজকে আলোকিত পরিষদ, আসসালামু আলাইকুম এবং সবাইকে শুভ দিন। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় গ্রামীণ অর্থনীতির যথাযথ বিকাশই পারে আমাদের নাগরিক সুবিধা নিশ্চিত করতে। অর্থাৎ এখানে প্রত্যয় যোগে বোঝানো হয়েছে যে শুধু গ্রামীণ অর্থনীতির যথাযথ বিকাশের মাধ্যমেই আমাদের নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব। লক্ষণীয় যে এখানে গ্রামাঞ্চলে অর্থনীতি বিকাশ নয়, বরং গ্রামীণ অর্থনীতি বিকাশকে বোঝানো হয়েছে। বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে আমি বিষয়টিকে যথাযথ সংজ্ঞায়ন এবং বিশ্লেষণ করে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা তার প্রয়োজনীয় যুক্তি উপস্থাপন এবং তথ্যপত্র বিশ্লেষণের মাধ্যমে আমার দলের অবস্থান সুদৃঢ় করে যাবেন এবং সবশেষে দলের দলনেতা তার যুক্তি উপস্থাপন এবং যুক্তি খণ্ডনের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবেন যে শুধু গ্রামীণ অর্থনীতি যথাযথ বিকাশই নয়, বরং অর্থনীতি অন্যান্য ক্ষেত্রসমূহ এবং নাগরিক হিসেবে আমাদের সামাজিক এবং মানবিক গুণগুলোর যথাযথ বিকাশের মাধ্যমেই আমাদের নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব। বিজ্ঞ প্রতিপক্ষ, আজকে বিষয়টিকে বিশ্লেষণ করলে 3টি লক্ষণীয় বিষয় পাওয়া যায়, যথা অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি বিকাশ এবং নাগরিক সুবিধা। প্রথমে জেনে না যাক অর্থনীতি কী।
অর্থনীতি জনক অ্যাডাম স্মিথের মতে অর্থনীতি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো জাতি বা জনগোষ্ঠীর সম্পদ উন্নতি এবং সমৃদ্ধি লাভ করে। গ্রামীণ অর্থনৈতিক বিকাশ বলতে আমরা বুঝি গ্রামীণ অর্থনৈতিক ক্ষেত্রসমূহের সুষ্ঠু পরিচর্যার মাধ্যমে তাকে তার বর্তমান পর্যায় থেকে তার পরিপূর্ণ, সুন্দর এবং প্রস্ফুটিত করে উন্নতিকরণ। আর নাগরিক সুবিধা বলতে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি নাগরিক সুস্থ, সুন্দর এবং সাবলীলভাবে বেঁচে থাকার জন্য ওই রাষ্ট্র থেকে যে সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রাখে তাকে বোঝায়। এখানে একটি বিষয় লক্ষণীয় যে নাগরিক সুবিধাগুলোর পরিধি কেবল আমাদের গ্রামীণ অর্থনীতি কিংবা মৌলিক চাহিদাগুলোর মাঝে সীমাবদ্ধ নয়, বরং এর পরিধি অনেক বিস্তৃত, যা আমাদের দলীয় বক্তব্যে উপস্থাপিত হবে। আলোকিত পরিষদ 2015 সালে জাতিসংঘ কর্তৃক ট্রান্সফর্মিং আওয়ার 2030 এজেন্ডা ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক ঘোষণায় সদস্য দেশের উন্নতির জন্য 17টি লক্ষ্য, 169টি উদ্দেশ্য এবং 230টি নির্দেশক নির্ধারিত হয়েছে, যা এসডিজি নামে আখ্যায়িত। সেখানে কিন্তু অর্থনীতি কিংবা গ্রামীণ অর্থনীতি উন্নয়ন নয়, বরং সামাজিক উন্নয়নের উপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে, যা বাস্তবায়নের জন্য শুধু অর্থনীতিই নয়, বরং আবশ্যিকভাবে প্রয়োজন সুনাগরিকের। এক্ষেত্রে সুনাগরিকের বৈশিষ্ট্যসমূহ হলো 1. আত্মনিয়ন্ত্রণ, 2. বিবেক ও 3. বুদ্ধিমত্তা। বিজ্ঞ প্রতিপক্ষ নাগরিকরা এসব গুণসম্পন্ন না হয়ে গড়ে উঠলে তথা সুনাগরিক না হয়ে গড়ে উঠলে কিন্তু আমাদের অর্থনৈতিক বিকাশ কখনোই নিশ্চিত করা সম্ভব হবে না, তা সে যত সমৃদ্ধ অর্থনীতি হোক না কেন। যদি কেবল গ্রামীণ অর্থনীতির বিকাশ দিয়ে তা নিশ্চিত করা সম্ভব হতো, তাহলে জাতিসংঘ কি কেবল গ্রামীণ অর্থনীতির উপরে গুরুত্ব আরোপ করতে না বিজ্ঞ প্রতিপক্ষ? প্রশ্ন রইল সম্মানিত সুধী। হ্যাঁ, গ্রামীণ অর্থনীতিতে কৃষি একটি অন্যতম পরিচিত ক্ষেত্র, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের প্রভাব এখানে যেন এক অভিশাপ। এই তো গত 2017 সালে সুনামগঞ্জে আকস্মিক বন্যায় কৃষকদের 10,000 হেক্টর জমি থেকে একটি শস্য দানা কৃষকরা তার ঘরে তুলতে পারেনি। এক্ষেত্রে আপনার প্রাকৃতিক দুর্যোগ, এক্ষেত্রে আপনার গ্রামীণ অর্থনীতির বিকাশ কীভাবে প্রাকৃতিক দুর্যোগে এই নির্মম প্রভাবকে নিয়ন্ত্রণ করবে বিজ্ঞ প্রতিপক্ষ? প্রতি বছর বায়ুমণ্ডলে নিঃসরিত 21.3 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড আমাদের পৃথিবীকে বসবাসে অনুপযোগী করে তুলেছে। তথ্যসূত্র রসায়ন পাঠ্য বই 9ম দশম শ্রেণী। এর প্রতিরোধে জাতিসংঘ সারা বিশ্বে 1 লক্ষ কোটি গাছ রোপণের কথা বলেছে। বিজ্ঞ প্রতিপক্ষ আপাত দৃষ্টিতে এটি অর্থনৈতিক কাজ বলে মনে হলো, আমাদের যদি জনসচেতনতা না থাকে তবে তা কখনোই নিশ্চিত করা সম্ভব নয়। এখানে জনসচেতনতা বৃদ্ধি কিংবা আমাদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠা অর্থনৈতিক বিষয়ের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। এরূপ হাজারো প্রতিকূলতা যখন বাধাগ্রস্ত আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা, তবুও যে কীভাবে আপনারা শুধু গ্রামীণ অর্থনীতিতে করেন আস্থা, দেখেও কেন দেখছেন না অন্য সব সমাধানের রাস্তা? বিজ্ঞ প্রতিপক্ষ আপনার দলের প্রথম বক্তা বলে গেলেন কৃষিখাতের মাধ্যমে খাদ্য উৎপাদনের কথা, কিন্তু সেই খাদ্য সরবরাহের জন্য প্রয়োজন সেগুলোকে সংরক্ষণ এবং প্যাকেটজাতকরণ, আর তার জন্য প্রয়োজন অবকাঠামোগত উন্নয়ন। আপনারা শুধু কৃষিখাতের মাধ্যমে খাদ্য উৎপাদন করেই গেলেন, কিন্তু তা সরবরাহ করতে পারলেন না। তবে তা থেকে কি আমাদের নাগরিকরা কতটুকু সুবিধা নিশ্চিত করতে পারবে বিজ্ঞ প্রতিপক্ষ? আশা করি উত্তর দিয়ে যাবেন। প্রতিপক্ষের প্রথম বক্তা আরও বলে গেলেন গ্রামীণ অর্থনীতির মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উপর শিল্পায়নের নির্ভরশীলতার কথা। আচ্ছা বিজ্ঞ প্রতিপক্ষ, আর যদি আমাদের শিল্প কারখানা না থাকতো, তবে আপনার গ্রামীণ অর্থনীতি কেবল ফসল, পণ্য বা আমাদের কাঁচামাল উৎপাদনে সীমাবদ্ধ থাকতো। শিল্পায়নে তার নাগরিকদের কাছ থেকে ব্যবহারের উপযোগী করে সুবিধা নিশ্চিত করছে। কাজে শিল্পায়নের বিকাশ ব্যতি রেখে আপনি কিভাবে নাগরিক সুবিধা নিশ্চিত করবেন বিজ্ঞ প্রতিপক্ষ? লক্ষ্য করুন আমাদের অর্থনৈতিক কিছু সম্ভাবনাময় ক্ষেত্রে। বর্তমান ওষুধ শিল্প আমাদের রাষ্ট্রীয় চাহিদা নিশ্চিত করে বিদেশে রপ্তানি হচ্ছে। আমাদের জাহাজ নির্মাণ শিল্প কিংবা সুনীল অর্থনীতি আমাদের সম্ভাবনা নতুন দুয়ার খুলে দিয়েছে। এসব ক্ষেত্রে যথাযথ বিকাশের মাধ্যমে সাময়িক অর্থনীতির তুলনায় উল্লেখযোগ্য অর্থ আয় করা সম্ভব। সম্মানিত সুধী, আমরা কিন্তু গ্রামীণ অর্থনীতিকে একেবারেই অবজ্ঞা করে যাচ্ছি না, কিন্তু এককভাবে গ্রামীণ অর্থনীতির বিকাশ দিয়ে কিন্তু তা কখনোই নিশ্চিত করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন আমাদের সকলের সুনাগরিক হিসেবে যথাযথ কর্তব্য পালন এবং একই সাথে প্রয়োজন সামগ্রিকভাবে রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধি। বিজ্ঞ প্রতিপক্ষ এরপরও যদি আপনার শুধু গ্রামীণ অর্থনীতির বিকাশ দিয়ে আমাদের নাগরিক সুবিধা নিশ্চিত করতে চান, তবে তা একান্তই 10-এর লাঠি 1-এর বোঝাকে 10-এর বোঝা 1-এর লাঠি করা হবে। তাই বিজ্ঞ প্রতিপক্ষ আসুন যৌক্তিকতা মেনে নিয়ে সকলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি, শুধু গ্রামীণ অর্থনীতি যথাযথ বিকাশই নয়, বরং অর্থনীতি অন্যান্য ক্ষেত্রসমূহে যথাযথ বিকাশ এবং সর্বোপরি রাষ্ট্রের সামগ্রিক ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে আমাদের নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার পক্ষে বক্তব্য নিয়ে আসবেন সুদীপ্ত সরকার। ধন্যবাদ মাননীয় সভাপতিকে। আজ 15তম বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা দেখছেন, শুনছেন এবং বিপক্ষ দলের বন্ধুগণ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা যে বিষয়টির জন্য এখানে দাঁড়িয়েছি সেটি হচ্ছে গ্রামীণ অর্থনৈতিক বিকাশই যথাযথ বিকাশ আপনার নাগরিক অধিকার বা সুবিধা নিশ্চিত করতে পারে। আপনারা যদি লক্ষ্য করেন, গ্রামীণ অর্থনৈতিক বিষয়টি যেটা দেখতে পাবেন সেটি হচ্ছে শিল্প ব্যবস্থা, কৃষি ব্যবস্থা বা অন্যরকম উন্নয়ন কার্য, আর যেগুলো আমাদের জন্য অত্যাধুনিকভাবে দরকার।
আমাদের মানুষের মৌলিক চাহিদা বলতে আমরা জানি যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। খাদ্য, মাননীয় সভাপতি, আমরা জানি যে খাদ্য প্রধানত 100% আসছে গ্রাম থেকে। আবার যদি বস্ত্রশিল্পের দিকে আসি, তাহলে আপনি মাননীয় সভাপতি আপনি লক্ষ্য করুন যে সকল বস্ত্রশিল্প কারখানাগুলো শহরে স্থাপন করা হচ্ছে, তার জন্য যে সিংহ বা কাঁচামালটা সেগুলোও আসছে গ্রাম থেকে। আমরা জানি যে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার বিষয়টি যাতে উল্লেখযোগ্য, সেটা প্রত্যেকটা কলেজ, বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিদ্যালয়ে এগুলো হচ্ছে গ্রামের যে মানে প্রথম সারির স্টুডেন্টগুলো সেগুলো গ্রাম থেকে আসছে। আবার মাননীয় সভাপতি আপনি লক্ষ্য করুন যে আমাদের সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি বলেছেন যে প্রত্যেকটি গ্রামকেই শহরে করতে দেবেন। এর জন্য যে সেবা খাত বা চিকিৎসার যে উন্নত কার্যক্রমটা সৃষ্টি হয়েছে, যেটা আমাদের জন্য খুবই দরকার, এগুলো কি মানুষের মূল চাহিদা পূরণ করতে পারে না? এছাড়া মাননীয় সভাপতি আপনি লক্ষ্য করুন যে আমরা যে বাসস্থানের কথাটা বলছি, বাসস্থানের জন্য শহরে যে এখন পরিপূর্ণভাবে হচ্ছে যে সকল বিল্ডিং বা দালান কোঠা বা যেটা রাজভবনে তৈরি করা হচ্ছে, সেগুলোর জন্য যে ইট ব্যবহৃত হচ্ছে, সেই ইটের সিংহভাগ মাটিটাই অর্থাৎ গ্রাম্য মাটি থেকেই সেগুলো আসছে। আবার যেগুলো আমার কুটির শিল্প বা হস্তশিল্প বা আমাদের ঐতিহ্যবাহী শিল্প স্থাপনাগুলো, সেগুলোর জন্য যে বাঁশ, কাঠ বা মাটি সবগুলোই আসছে আমাদের গ্রামের অবস্থা থেকে। বিপক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য শুনে আমি যেটা দেখতে পেলাম, সেটা কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে একটা কথা বলেছেন। আমরা কি বলতে পারি না যে গ্রামীণ যে আবহাওয়াটা, যে শীতল পরিবেশটা, সেগুলোকে অক্সিজেন পরিবর্তন করতে পারে, কিন্তু আজ শহরে মানুষ সভাপতি আপনি দেখবেন যে শহরে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ প্রতিটা বৃদ্ধি পাচ্ছে। আর একদিন হয়তো এই গ্রিন হাউস এফেক্টের মাধ্যমে মানুষ মারা যাবে শহরের মাধ্যমে, তখন সম্পূর্ণভাবে তারা গ্রামের অর্থনীতির উপর নির্ভরশীল করবে। মাননীয় সভাপতি আপনি লক্ষ্য করুন, তিনি বলে গেছেন যে ওষুধ শিল্পটা, ওষুধের জন্য যেগুলো লতা পাতা বা যেগুলো দরকার হচ্ছে, সেগুলো কি গ্রাম থেকে আসতে পারে না? শহরে কোথায় উৎপাদন হচ্ছে? শহরে যেগুলো নার্সারি বা যেগুলো ব্যবহার করা হচ্ছে, সেগুলো কি প্রধান বীজটা সেগুলো কিন্তু আমাদের গ্রাম থেকে আসছে। গ্রামের প্রয়োজনীয়তা আছে বলেই সেগুলো উৎপাদন হচ্ছে। মানুষের মূল চাহিদা পূরণ করতে যে সকল প্রয়োজনীয় উপকরণ দরকার, সেগুলো সম্পূর্ণরূপে আমাদের গ্রাম থেকে আসছে। গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থা যদি উন্নতি করা যায়, তাহলে অবশ্যই প্রত্যেকটি বিষয় আমরা উপলক্ষিত করতে পারবো, যেগুলো নাগরিক সুবিধা অর্জন করতে পারবে। আপনি লক্ষ্য করুন মাননীয় সভাপতি, আজ যে বিপক্ষ দলের প্রথম বক্তা যিনি যেটা বলে গেছেন যে সকল ঔষধ শিল্প বা যে কোনো শিল্পই যেগুলো রপ্তানি করতে হচ্ছে, যেগুলো উৎপাদনের প্রধান খাত কিন্তু আমাদের গ্রাম। আর গ্রাম থেকে সড়ক উন্নয়ন হয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে সড়ক উন্নয়ন করেছেন, তার মাধ্যমে কিন্তু প্রত্যেকটা জিনিসপত্র আমাদের শহরে আসে, শহর থেকে সেগুলো অন্য দেশে আমদানি করতে হচ্ছে। আজ আমাদের দেশে যেগুলো কলকারখানা স্থাপনা করতে হচ্ছে, সেগুলো কিন্তু শহরে এক জায়গায় সমষ্টিগতভাবে তৈরি করা হচ্ছে বলে আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সেগুলো যদি গ্রামে একটা কৃষিজমি ইউজ করে বা ব্যবহার করে যদি স্থাপন করা হয়, তাহলে অনেকটাভাবে আমাদের স্থাপনা বৃদ্ধি পাবে। আর আপনি লক্ষ্য করুন, যখন এই দেশের যে জায়গাগুলো কমে যাবে, যখন বাসস্থানের জন্য অধিকার দরকার হবে, তখন আমাদের গ্রামের উপর নির্ভরশীল হবে। আজ প্রধানমন্ত্রী মায়ানমার থেকে আগত সকল রোহিঙ্গার জন্য যে সকল ব্যবস্থাপনা, যে সকল বাসস্থানের দায়িত্ব নিয়েছেন, সবগুলো বাসস্থান কিন্তু এখন গ্রামের পাহাড় কেটে বা সেগুলো জায়গায় ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন রকম ঘরবাড়ি তৈরি করা হচ্ছে, যেগুলো রোহিঙ্গাদের বাসস্থানের ব্যবহার করে দেওয়া হয়েছে। যেহেতু আমরা জানি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে 2030 সালের মধ্যে আমাদের দেশে দারিদ্র্যের হার 3%-এর নিচে কমিয়ে নিয়ে আসবেন, এবং যেটা চরম দারিদ্র্যের হার। এবং এই ক্ষেত্রে কি আমরা বলতে পারি না যে দারিদ্র্যের হারটা কমিয়ে নিয়ে আসার মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক বিকাশ ঘটতে পারে? গ্রামীণ অর্থনৈতিক বিকাশ ঘটার মাধ্যমে আমাদের যে মৌলিক চাহিদা পূরণ হবে সেটাকে কথাগুলোর কাছে আমার প্রশ্ন থেকে গেল যে গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে যে সকল কলকারখানা স্থাপন করেছে, যেগুলো জমি আমাদের কৃষি জমি থেকে কৃষক তাদের জমি ছেড়ে দিচ্ছেন, সেগুলো কি মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না? এছাড়াও এগুলো কি নাগরিক সুবিধা অর্জন করতে পারছে? এটা প্রশ্ন থেকে গেল আপনাদের কাছে। আমরা এটা জানি যে মাননীয় সভাপতি সকল ক্ষেত্রে সকল উপযোগিতার জন্য আমাদের দরকার গ্রামীণ অর্থনীতি ব্যবস্থা। আজ কৃষি ব্যবস্থা এমন হবে দাঁড়িয়েছে যে সকল ধান উৎপাদন সেগুলো কিন্তু আমাদের গ্রাম থেকে আসছে। আমার মনে হয় যে বিপক্ষ দলের বন্ধুরা সেটা জানে না, যে গ্রামে হয়তো কোনোদিন প্রবেশ করেনি, সেটা তো বোঝে না যে গ্রামের যে একটা ধান গাছ উৎপাদন হচ্ছে, সেগুলো কি অত কাঠতে উৎপন্ন হচ্ছে বা কাঠের মতো একটা গাছ বা বৃক্ষ, নাকি এটা অনুরত শিরো। আমার এটাই বলার যে মাননীয় সভাপতি যে প্রত্যেকটা গ্রামের উন্নত অবস্থার মাধ্যমে একটা উন্নত রকম রাষ্ট্র গড়ে তোলার জন্য আমার গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থা দরকার। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যে গ্রামের নদী, বন, ঝিল, জঙ্গল সব কিছুই হচ্ছে বাংলা মায়ের ধন। অর্থাৎ বাংলা মায়ের জন্য যেগুলো ব্যবহার্য জিনিসপত্র, সেগুলো কিন্তু আমাদের অবশ্যই গ্রাম থেকে আসছে। গ্রামের মাধ্যমে মানুষের মৌলিক চাহিদা পূরণ যেমন হচ্ছে, তেমন মানুষের প্রত্যেকটা অধিকার নিশ্চিত হয়ে যাচ্ছে। মানুষ তাদের অধিকার তাদের রাষ্ট্রের প্রতি পূরণ করছে, এবং রাষ্ট্রের যে সকল অধিকার তারা নিজেদের মধ্যে ব্যবহার করছে। আজ গ্রামের অর্থনীতির অবস্থায় যদি বিকাশ না ঘটতো, তাহলে কেমনভাবে এগুলো উৎপাদন হতো? আপনার বিপক্ষ দলের কাছে প্রশ্ন হয়ে গেল। অর্থনৈতিক ব্যবস্থা উন্নত ফলেই আমরা সকল ক্ষেত্রে সকল কিছু ব্যবহার করতে পারছি, যেটা আমাদের দরকার, খুবই দরকার। এই তো আসুন আপনারা আমাদের সাথে সুর মিলিয়ে চলুন যে গ্রামীণ অর্থনীতির ব্যবস্থা যত বিকাশই নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা শাহরাজ মুনতাসির শিহাবকে আমন্ত্রণ জানাচ্ছি।
মাননীয় সভাপতি, শুরু করতে চাই বিজ্ঞ প্রতিপক্ষের প্রথম বক্তা একটি যুক্তি খণ্ডন দিয়ে। বিজ্ঞ প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গেলেন, আপনারা বাংলাদেশকে কৃষি নির্ভর দেশ বলে শিল্পায়নের বিকাশের সুবিধার সন্দেহ প্রকাশ করলেন। লক্ষ্য করুন, 2015-16 অর্থ বছরে বাংলাদেশের মোট দেশীয় উৎপাদনে শিল্প খাতের ভূমিকা ছিল 53.94% এবং সমন্বিত কৃষিজ খাতের ভূমিকা ছিল 15.33%। সুতরাং অর্থনৈতিক সমীক্ষা 2016 এ থেকে প্রমাণিত হয় ইতিমধ্যে আমাদের দেশে শিল্পায়নের প্রসার শুরু হয়ে গেছে। লক্ষ্য করুন, বর্তমানে বিশ্বের অন্যান্য কৃষি নির্ভর দেশগুলো চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো দেশগুলোর দিকে তারা কৃষি নির্ভর হওয়া সত্ত্বেও তাদের দেশে শিল্পায়নকে টেকসই উন্নয়নের মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেছে। এ থেকে কিন্তু বোঝা যায় যে বাংলাদেশের মতো কৃষিপ্রধান দেশে শিল্পায়নের প্রসার করা কোনো ব্যাপারই নয়, বরং এখন তা একটি সময়ের দাবিতে পরিণত হয়েছে। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আলোকিত পরিষদ, আজ এই বিতর্কের মঞ্চে বিতর্ক চলছে। বিতর্কের বিষয় গ্রামীণ অর্থনীতির যথাযথ বিকাশই পারে আমাদের নাগরিক সুবিধা নিশ্চিত করতে। অত্যন্ত সঙ্গত ও যুক্তিযুক্ত কারণে এর বিপক্ষে অবস্থান করছি। বিজ্ঞ প্রতিপক্ষ, লক্ষ্য করুন, একটি দেশের উন্নয়ন কখন করা সম্ভব? যখন সে দেশের নাগরিকরা অত্যন্ত সাবলীলভাবে জীবনযাপন করতে পারে, অর্থাৎ সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারে। আর একটি দেশের উন্নয়ন অনেকটাই সে দেশের অর্থনীতি, কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক স্থিতিশীলতা ও সরকারের নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপের উপর নির্ভরশীল। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসাবে আমি অর্থনীতির পাশাপাশি নাগরিক সুবিধা নিশ্চিতকরণে অন্যান্য গুরুত্বপূর্ণ ও আবশ্যিক দিকগুলোর দিকেও আলোকপাত করব। বিজ্ঞ প্রতিপক্ষ, লক্ষ্য করুন, আজ আপনারা শুধুমাত্র গ্রামীণ অর্থনীতির কথাই বলে গেলেন এবং এর বিকাশের কথাই ভেবে গেলেন, কিন্তু একটি দেশের উন্নয়ন করবে বহির্বিশ্বের সাথে সে দেশটির কূটনৈতিক সম্পর্ককে কিন্তু আপনারা গণ্য করলেন না। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজ বহির্বিশ্বের সাথে আমাদের বন্ধুত্ব কূটনৈতিক সম্পর্কের কারণেই কিন্তু জাইকার মতো বড় বড় কোম্পানিরা আমাদের দেশে 4 ও 8 লেনের প্রশস্ত রাস্তা, আকাশচুম্বী উড়াল সেতু নির্মাণ সহ নানাবিধ সার্বিক সহায়তা প্রদান করছে, যা কিন্তু আমরা একা নিশ্চিত করতে হিমশিম খেতাম। আজ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের কারণেই কিন্তু প্রতি বছর 3000 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির ব্যবস্থা আমরা করতে পারছি। তথ্যসূত্র ঢাকা টিভির 27 সেপ্টেম্বর 2018। বিজ্ঞ প্রতিপক্ষ, বিদ্যুৎ ছাড়া কিন্তু আমাদের একটি মুহূর্ত কল্পনা করাও আকাশকুসুম চিন্তার সমতুল্য। আর কূটনৈতিক সম্পর্কের ফলপ্রসূ এসব সুযোগ সুবিধা আপনাদের গ্রামীণ অর্থনীতি বা এর বিকাশে আমাদের কীভাবে প্রদান করবে তা আশা করি জানিয়ে যাবেন। বিজ্ঞ প্রতিপক্ষ, লক্ষ্য করুন আমাদের রেমিটেন্স খাতের দিকে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আমাদের রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা অর্জনে সারা বিশ্বে আমাদের অবস্থান হচ্ছে 8ম এবং এশিয়া মহাদেশে 2য়। তথ্যসূত্র বিশ্ব ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের একটি তথ্যসূত্র মতে 2019 সালের জানুয়ারিতে আমরা ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স অর্জনের সুনাম অবধি করিয়েছি। এর ফলে আমাদের প্রবৃদ্ধির হার বাড়ছে, মাথাপিছু আয়ও বাড়ছে, বেকারত্বের হার কমছে এবং সবচেয়ে বড় কথা, আমাদের অর্থনীতির মেরুদণ্ড শক্ত হচ্ছে। তাই এই বহুরূপী সুবিধা প্রদানকারী আমাদের আলোকোজ্জ্বল রেমিটেন্স খাতটিকে কি আপনারা একটু গুরুত্ব দিবেন না? শুধুমাত্র গ্রামীণ অর্থনীতির বিকাশের কথাই বলে যাবেন? আশা করি জানিয়ে যাবেন বিজ্ঞ প্রতিপক্ষ, লক্ষ্য করুন আমাদের দেশের পোশাক শিল্পের দিকে। আমরা পোশাক উৎপাদন এবং রপ্তানিতে সারা বিশ্বে 2য় অবস্থানে রয়েছি। পোশাক রপ্তানি করে কিন্তু আমরা প্রতি বছর প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি, যা আমাদের অর্থনীতির মেরুদণ্ডকে শক্ত করছে। এখানে উল্লেখ্য যে পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের অধিকাংশ হচ্ছে নারী, যা নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু আমার গ্রামীণ অর্থনীতির বিকাশে আবদ্ধ বিজ্ঞ প্রতিপক্ষ কি এই ব্যাপারটিকে অস্বীকার করবেন? আশা করি জানিয়ে যাবেন বিজ্ঞ প্রতিপক্ষ। লক্ষ্য করুন আমাদের ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির দিকে। আমাদের রয়েছে 1,18,813 বর্গ কিলোমিটার একটি বিশাল সমুদ্র সীমা, যাতে রয়েছে অফুরন্ত সম্পদের ভাণ্ডার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত 9 অক্টোবর 2018 সালে ব্লু ইকোনমি সমৃদ্ধ একটি সম্মেলনে বলেছিলেন, সমুদ্রগর্ভ থেকে যে পরিমাণ সম্পদ আহরণ করা সম্ভব তা আমাদের ভূভাগের আহরিত মোট সম্পদের 81%। আর বিশ্ব অর্থনীতির $88 ট্রিলিয়ন 24 ট্রিলিয়ন আসে সরাসরি সমুদ্র সীমা থেকে। আর বাংলাদেশের 8 মিলিয়ন টন সামুদ্রিক মাছের মাত্র 5% তথা 0.7 মিলিয়ন টন আমরা আহরণ করতে পারছি। এরপরও কি শুধুমাত্র আপনারা গ্রামীণ অর্থনীতির বিকাশকে ধরে যাবেন? শুধুমাত্র আমাদের এত বড় একটি খাতকে পিছনে ফেলে? আশা করি জানিয়ে যাবেন। একটি দেশের প্রতিরক্ষা খাত সে দেশটিকে পাহারা দেয়, কিন্তু আজ যদি আপনারা গ্রামীণ অর্থনীতির বিকাশের কথা চিন্তা করতে গিয়ে আমাদের দেশের প্রতিরক্ষা খাতটির দিকে কোনো রকমই নজর না দেন, তবে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা এবং এর দুর্বল অবস্থা বহির্বিশ্বের উত্তত কালহদ্দের করে দিবে একটি প্রশস্ত রাস্তা, যে রাস্তা দিয়ে হারিয়ে যাবে আমাদের সব উন্নয়ন এবং সব সম্পদ। তখন কোথায় যাবে দেশের নাগরিক সুবিধা এবং কোথায় যাবে দেশের উন্নয়ন, তা আশা করি জানিয়ে যাবেন বিজ্ঞ প্রতিপক্ষ। আমরা কিন্তু বলছি না আমাদের দেশের গ্রামীণ অর্থনীতির বিকাশের দরকার নেই। হ্যাঁ, আমরা বিকাশ করব, কারণ একটি বিষয়কে কখনো পিছনে ফেলে কোনো দিক দিয়ে নাগরিক সুবিধা এবং অর্থনীতির উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। আমাদের গ্রামীণ অর্থনীতির পাশাপাশি অন্যান্য অর্থনৈতিক ও সামাজিক দিকগুলোর দিকেও আলোকপাত করতে হবে এবং নজর রাখতে হবে। কিন্তু শুধুমাত্র গ্রামীণ অর্থনীতি বিকাশ করলে কখনোই নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব নয়। তাই বিজ্ঞ
বিজ্ঞ প্রতিপক্ষ যুক্তিকে মেনে নিন এবং কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন। শুধুমাত্র গ্রামীণ অর্থনীতির বিকাশ নয়, বরং সার্বিকভাবে সামগ্রিক উন্নয়নে পারে আমাদের নাগরিক সুবিধা নিশ্চিত করতে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার বিষয়ের পক্ষে বলবেন দলনেতা এস এম সৌরভ হাসান। ধন্যবাদ মাননীয় সভাপতি। আমি সঙ্গত কারণে এই বিতর্কের সপক্ষে অবস্থান করছি, কারণ আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে গ্রামীণ অর্থনীতির যথাযথ বিকাশই পারে নাগরিকের সুবিধা নিশ্চিত করতে। তাহলে এখানে কিন্তু প্রত্যয়টা সংযুক্ত আছে। আমাদের বক্তা দুজন বিপক্ষদলীয় দুজন বন্ধু বলে গেছেন ইতিমধ্যে। তারা বলে গেল আত্মনিয়োগ, বিবেক, বুদ্ধি গ্রামীণ অর্থনীতি নাকি কোনো ভূমিকা রাখছে না। গ্রামীণ অর্থনীতি ভূমিকা রাখলেও এবং অন্যান্য অর্থনীতি ভূমিকা রাখছে। হ্যাঁ, এটা যেমন ঠিক অন্যান্য অর্থনীতি ভূমিকা রাখছে, কিন্তু গ্রামীণ অর্থনীতির দিকে তাকালামই না। আমাদের খাদ্য যেটা অন্ন আমাদেরকে জীবন বাঁচায়, সেই জীবন বাঁচানোর মূল উপাদান হচ্ছে খাদ্য। এই খাদ্যটা কে যোগান দিচ্ছে? কৃষক দিচ্ছে নাকি সেই শিল্পের সেই মালিক দিচ্ছে? সেই যোগানটা কি গ্রাম থেকে আসছে নাকি শহর থেকে আসতেছে? আমরা একটু চিন্তা করলে ভালোভাবে বুঝতে পারবো। আর এই খাদ্য না থাকলে, পেটে যদি ভাত না থাকে, শ্রম দিব কীভাবে, শক্তি পাবো কীভাবে? আমরা একটু পাকিস্তান আমলের দিকে তাকালে দেখতে পাই 1947 থেকে 1971 সাল পর্যন্ত আমাদেরকে যে শোষণ এবং নিপীড়ন সহ্য করতে হয়েছিল, সেই সময় আমাদের অবস্থা কোথায় ছিল, আজকে আমাদের অবস্থান কোথায় গেছে একটু দেখলে বুঝতে পারবো। বাংলাদেশের দারিদ্র হার কত ছিল? বাংলাদেশের দারিদ্র হার 47 বছরে 48% থেকে নেমে এসে 27% এসেছে। তাহলে এখানে কি দারিদ্র্যের বিকাশ ঘটেনি? আর যখন আমাদের দেখি আমাদের গ্রামটা, আমাদের বাংলাদেশ গ্রামীণ প্রবণ এলাকা, আর গ্রামে বসবাস করে 76% লোক এবং শহরে বসবাস করে 24% লোক। তাহলে যদি গ্রামের বিকাশ না ঘটে, শহরের বিকাশ কীভাবে সম্ভব? আমাদের বন্ধুরা হয়তো শহরে সেই দালান এবং সেই বড় বড় উচ্চ দালানে থেকে শুধু ল্যাপটপ কম্পিউটার নিয়ে বসে থেকেই সকল কিছু দেখতে পাচ্ছে, কিন্তু তারা জানে না যে সেই চিনি উৎপাদনের জন্য ইক্ষুটা তার ছাদের তলায় উৎপাদন হবে না। উৎপাদন করার জন্য গ্রাম থেকে ইক্ষু আনতে হবে। ইক্ষু আনার জন্য সেই কৃষককেই আবার পরিশ্রম করতে হবে। এছাড়া পোশাক শিল্পের কথা বলে গেল যে পোশাক শিল্প বাংলাদেশের 2য় স্থানে অধিকার করছে। সেই পোশাক শিল্পের মূল উপাদান কি? পোশাক শিল্প কাঁচামাল কি? পোশাক শিল্প কাঁচামাল হচ্ছে সেই সুতা এবং তুলা। এই তুলাটা কে উৎপাদন করছে? কৃষক উৎপাদন করছে নাকি সেই শিল্পের মালিক উৎপাদন করছে? এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বলে গেল যে কৃষি খাতের অবদান। আমরা দেখি যে বর্তমানে যে পাট শিল্প রয়েছে, পাট কল রয়েছে, বর্তমানে 76টি পাটকল আছে এবং এই পাটকল থেকে 40 কোটি মার্কিন ডলার বর্তমানে আয় করা হচ্ছে। বস্ত্রকল রয়েছে 8টি। পোশাক শিল্প যেমন অবদান রাখছে, এছাড়াও চিনি শিল্প, কাগজ শিল্প, ঔষধ শিল্প, চামড়া শিল্প। আর তারা বলে গেল যে শুধু গ্রামীণ অর্থনীতি নয়। আচ্ছা, গ্রামীণ অর্থনীতি যদি এই সকল বিকাশ না ঘটে, যদি সেই চিনি শিল্পের ইক্ষু যদি গ্রামে উৎপাদন না হয়, ঔষধ শিল্পের মূল উপাদান যদি গ্রামে উৎপাদন না হয়, কাগজ শিল্প, আমরা যে কাগজে লেখাপড়া করছি সেই কাগজের মূল উপাদান হচ্ছে আখের সোবরা, বাঁশ এবং বেত। এই বেতগুলো কোথায় উৎপাদন হচ্ছে? শহরে উৎপাদন হচ্ছে নাকি গ্রামে উৎপাদন হচ্ছে? আজকে শহরের দিকে তাকালে আমাদের কান্না করতে হয়। সেই শহরে সেই বড় বড় দালানগুলো, আজ আর গাছ নেই শহরে, নিঃশ্বাস নেওয়ার মতো উপায় পাচ্ছি না। এছাড়াও ইউনিসেফ মা ও শিশুর উন্নয়নে কাজ করছে। ইউনিসেফের যে উন্নয়নটা নিয়ে কাজ করছে, এটা কিন্তু শহরের উন্নয়নে কাজ করছে না, গ্রামীণ উন্নয়নে বেশি অবদান রাখছে। গ্রামীণ উন্নয়নে কেন অবদান রাখছে? কারণ গ্রামের যদি উন্নয়ন সম্ভব, তবে কিনা শহরের উন্নতি সম্ভব। এছাড়াও 1000 জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সরকার ইশতেহার ঘোষণাকালে বলে গেছে যে প্রত্যেক গ্রাম হবে শহর। কেন বলেছে প্রত্যেক গ্রাম হবে শহর? কারণ গ্রামে যদি 76% মানুষ বসবাস করে এবং 24% মানুষ যদি শহরে বসবাস করে, তাহলে যদি 100 জন মানুষের মধ্যে যদি 76 জনের উন্নতি না হয়, তাহলে 24 জনের উন্নতিতে কখনো দেশের উন্নতি সম্ভব নয়। তাই আমাদেরকে সর্বপ্রথম উন্নতি করতে হবে গ্রামের। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে তত্ত্ব যুগান্তর থেকে দেখি যে আমাদের সংবিধানের 14 নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে যে মেহনতি মানুষকে, কৃষক ও শ্রমিককে সকল প্রকার শোষণ থেকে মুক্তি দান করা। কেন 14 নং অনুচ্ছেদে এই কথাটি বলা হয়েছে? আমরা একটু বিশ্লেষণ করে ভালোভাবে বুঝতে পারবো। 14 নং অনুচ্ছেদে এই কথাটি বলা হয়েছে কারণ যদি আমরা সেই কৃষককে, সেই শ্রমিককে যদি তাদের স্বাধীন মতো চলতে দিতে পারি, তাহলে আজকে শহরের তুলনায় গ্রাম এগিয়ে যাবে। আর যদি গ্রাম এগিয়ে যায়, কারণ বাংলাদেশ গ্রাম প্রবণ এলাকা, বাংলাদেশ দরিদ্র সীমার নিচে অবস্থান করতো, কিন্তু বর্তমানে বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত হচ্ছে। বাংলাদেশ সরকার ঘোষণা করেছে যে 2021 সালের মধ্যে শক্তিশালী মধ্যমা দেশে পরিণত হবে বাংলাদেশ। কেন বলেছে? কারণ গ্রামের উন্নতি সম্ভব। আর যদি গ্রামের উন্নতি হয়, তবে কিনা আমাদের উন্নতি সম্ভব। তাই আমাকে যেন বলে যায়, যদি গ্রামের উন্নতি না ঘটে, কিভাবে শহর এবং অন্যান্য উপাদান দিয়ে গ্রামের উন্নতি সম্ভব? যদি কাঁচামালই না থাকে, তাহলে কিভাবে আমাদের শিল্প, মিল, ইন্ডাস্ট্রি, কারখানা চলবে? তাই এই কাঁচামালগুলোর জন্য আমাদেরকে গ্রামের উপর নির্ভরশীল হতে হবে। তাই যেন বলে যায়, যদি কাঁচামাল না থাকে, তাহলে কিভাবে মিল, ইন্ডাস্ট্রি, কারখানা চলবে আর কিভাবে উন্নতি সম্ভব হবে? এই কথা যেন বলে যায়। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বিচারক মণ্ডলী। এবার বিপক্ষের দলনেতা শিবলি হাসান সাজিদকে আমন্ত্রণ জানাচ্ছি।
মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আজকের আলোকিত পরিষদ। বিতর্কের মঞ্চে বিতর্ক চলছে বিষয় গ্রামীণ অর্থনীতির যথাযথ বিকাশই পারে আমাদের নাগরিক সুবিধা নিশ্চিত করতে। বিপক্ষ দলের দলনেতা হিসেবে আমি প্রতিপক্ষের যুক্তি খণ্ডন ও প্রয়োজনীয় যুক্তি উপস্থাপনের মাধ্যমে বিষয়টির বিপক্ষে আমার দলের সুদৃঢ় অবস্থান প্রমাণ করে যাব। আচ্ছা, নাগরিক সুবিধা বলতে কি কেবল খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি মৌলিক অধিকারকে বোঝায়? লক্ষ্য করুন, ভোক্তাধিকার, ন্যায় বিচার, গণতন্ত্র চর্চা, নিজ ধর্ম চর্চা বা মতামত প্রকাশের স্বাধীনতাও নাগরিক সুবিধার অন্তর্গত। এক্ষেত্রে আপনার গ্রামীণ অর্থনীতির বিকাশ কিভাবে এই সকল সুযোগ সুবিধা নিশ্চিত করবে? আশা করি উত্তর দিয়ে যাবেন। প্রতিপক্ষ দলের বন্ধুরা আজ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের কথা বলে গেলেন। লক্ষ্য করুন, গত মে মাসেও বাংলাদেশ হাইকোর্ট 52টি পণ্যের বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে। খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হওয়া সত্ত্বেও আজ নাগরিকরা যখন খাদ্যের নামে বিষই পান করছে, তখন আপনার গ্রামীণ অর্থনীতির বিকাশই কিভাবে নাগরিকদের নিরাপদ খাদ্য বা স্বাস্থ্য নিশ্চিত করবে? আশা করি উত্তর দিয়ে যাবেন। সম্মানিত সুধী, লক্ষ্য করুন, আজ আমাদের উন্নয়ন নয় বরং টেকসই উন্নয়ন প্রয়োজন, যার উপর ভিত্তি করে আমাদের অর্থনীতি দীর্ঘকাল অব্যাহত থাকবে এবং তা নাগরিক সুবিধা নিশ্চিত করবে। আজকে যুক্তরাজ্য বা নরওয়ের মতো দেশগুলো শিল্পায়নকে ভিত্তি করে তাদের টেকসই উন্নয়ন নিশ্চিত করেছে। বিজ্ঞ প্রতিপক্ষ টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আমাদের এখন শিল্পায়নকে ভিত্তি করে অর্থনৈতিক সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়া সময়ের দাবিতে পরিণত হয়েছে। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা গ্রামীণ অর্থনীতির বিকাশকে কিভাবে ভিত্তি করে নাগরিকদের টেকসই সুবিধা নিশ্চিত করবেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। গ্রামীণ অর্থনীতির বিকাশই কিভাবে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে? আশা করি জানিয়ে যাবেন। সম্মানিত সভাপতি, লক্ষ্য করুন, তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের উচ্চপদস্থ চাকরি, ভোটাধিকার বা অন্যান্য রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার প্রয়াস করেছিল। বিজ্ঞ প্রতিপক্ষ, এখন আপনারা যদি বলেন এসব কিছুই নাগরিক সুবিধার অন্তর্গত না, তবে আপনারা আবার সেই পাকিস্তানি শাসক গোষ্ঠীর কাজকে প্রতিনিধিত্ব করছেন না। আর যদি মনে করেন এগুলো নাগরিক সুবিধার অন্তর্গত, তবে আপনাদের তথাকথিত গ্রামীণ অর্থনীতির বিকাশই কিভাবে এই সকল সুবিধা নিশ্চিত করবে? লক্ষ্য করুন, বাঙালি সেদিন তাদের জাতীয়তাবাদী মনোভাব, সচেতনতা ও দেশপ্রেমবোধ দিয়ে বিষয়গুলো নিশ্চিত করেছিল, গ্রামীণ অর্থনীতির বিকাশ দিয়ে নয়। বিজ্ঞ প্রতিপক্ষ, লক্ষ্য করুন, আমরা কখনোই বলছি না যে আমরা গ্রামীণ অর্থনীতির বিকাশ করব না। হ্যাঁ, আমরা গ্রামীণ অর্থনীতির বিকাশ করব, বরং এর পাশাপাশি অন্যান্য বিষয়গুলো আবশ্যকীয়ভাবে লক্ষণীয়। কেননা এককভাবে গ্রামীণ অর্থনীতি কখনোই নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারে না। কাজেই গ্রামীণ অর্থনীতির বিকাশের পাশাপাশি অন্যান্য বিষয়সমূহের প্রতি দৃষ্টি আরোপ করা আমাদের সময়ের দাবিতে পরিণত হয়েছে। লক্ষ্য করুন, আর যদি আমরা যথেষ্ট পরিমাণে সকল নাগরিকের সুবিধা নিশ্চিত করতে চাই, তবে আমাদের যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে তা হলো: 1. অর্থনীতির সকল শাখার যথাযথ বিকাশ, 2. শিল্পায়নের উপর বিশেষভাবে গুরুত্বারোপ, 3. বৈদেশিক মুদ্রা অর্জন অব্যাহত রাখা, 4. দুর্নীতি দমন ও 5. সুষ্ঠু প্রশাসন। এছাড়াও সুষ্ঠু আইন প্রণয়ন ও বাস্তবায়ন, বহির্বিশ্বের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং সর্বোপরি আমাদের জনসচেতনতা, মানসিকতা, নৈতিক মূল্যবোধ এবং দেশপ্রেমবোধের বিষয়গুলো অবশ্যই লক্ষণীয়। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা যদি এখনও মনে করেন যে এই সমস্ত বিষয়গুলো ব্যতি রেখেই কেবল গ্রামীণ অর্থনীতির বিকাশ দিয়ে আপনারা সকল নাগরিক সুবিধা নিশ্চিত করবেন, তবে আপনাদের বক্তব্যে 2টি বিষয় স্পষ্ট প্রতীয়মান হচ্ছে: 1. দুর্নীতি বা কালোবাজারি, রাজনৈতিক অরাজকতা বা সন্ত্রাসবাদের মতো বিষয়গুলো নিয়ন্ত্রণের কোনোই প্রয়োজন নেই। 2. গণতন্ত্রের নিপাত বা স্বৈরাচারের মুক্তি, শিল্পায়নের বিলুপ্তি, খনিজ বা সমুদ্র সময়ের হারিয়ে যাওয়ার জন্য কোনো অসুবিধাই না। বিজ্ঞ প্রতিপক্ষ, দেশে যদি কখনো চালু হয় এই 2টি নীতি, তবে নাগরিক সুবিধার জ্যোতি জ্বলবে কি কখনো? তখন স্বর্গীয় দূত হয়েও পারবেন কি আপনারা কেবল গ্রামীণ অর্থনীতির বিকাশ দিয়ে সকল নাগরিক সুবিধা নিশ্চিত করতে? পারবেন না। তাই তর্কের খাতিরে তর্ক না করে যুক্তিকে মেনে সমকণ্ঠে বলুন, কেবল গ্রামীণ অর্থনীতির বিকাশই নয় বরং সার্বিক বিষয়সমূহের সমন্বিত বিকাশের মাধ্যমে আমাদের নাগরিক সুবিধা নিশ্চিত হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শিবলি হাসান আল সাজি। প্রিয় দর্শক, আমরা এবার আমাদের দুপক্ষের দলনেতার 2 মিনিট করে আমরা যুক্তি খণ্ডন পর্বে অংশগ্রহণ করব। শুরুতে SM সৌরভ হাসান, পক্ষের দলনেতা, তার যুক্তি তুলে ধরবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে পুনরায় যুক্তি খণ্ডনের সুযোগ দেওয়ার জন্য। আমি যুক্তি খণ্ডনে প্রথমে যাচ্ছি। আমাদের বিপক্ষের বন্ধু এইমাত্র বলে গেল যে সার্বিক সুবিধা গ্রাম থেকে সম্ভব নয়। এটা কিছুটা হলে সত্যি, আবার অযৌক্তিক। কেন অযৌক্তিক? কারণ যদি সেই গ্রামের একসময় যে গ্রাম থেকে মানুষ শিক্ষার জন্য বেরোতে পারতো না, একসময় যে গ্রাম থেকে মানুষ শিক্ষিত হচ্ছিল না, এখন সেই গ্রামেই অধিকাংশ শিক্ষিত বের হচ্ছে। বাংলাদেশে 80% শিক্ষিত ব্যক্তি গ্রাম থেকে বের হচ্ছে। এরপর আসি, তিনি বলে গেলে কিভাবে খাদ্য উৎপাদনী এছাড়াও মৌলিক চাহিদাগুলো আমাদের উন্নতি করে দেবে, সুযোগ সুবিধা মেটাবে। মৌলিক চাহিদার দিকে গেলে মৌলিক চাহিদার যে 5টি বিষয় রয়েছে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, প্রত্যেকটি আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক গ্রামে গ্রামে দিয়েছেন একটি বাড়ি একটি খামার প্রকল্প, যার মাধ্যমে একটা গরিব বাবা মাও
একটা গরিব পরিবারও সেখান থেকে ঋণ নিয়ে এবং সেই ঋণ নিয়ে স্বাবলম্বী হতে পারছে। এছাড়াও তিনি দিয়েছেন কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্যকেন্দ্র, যার মাধ্যমে এখন আর শহরের দিকে যুক্ত হচ্ছে না গ্রামীণ মানুষকে, তারা তাদের গ্রামেই সঠিক চিকিৎসা পাচ্ছে। একসময় প্রত্যেকটি গ্রামে জন্মগ্রহণের সময় হাজার হাজার শিশু মারা যেত, এখন বিগত 4 বছরে 185 জনের মধ্যে 48 জন শিশু মারা যাচ্ছে প্রতি হাজারে। তথ্যসূত্র যুগান্তর। আমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো যে টেকসই সুবিধা, তিনি বলে গেলেন গ্রামীণ অর্থনৈতিক মাধ্যমে টেকসই সুবিধা নাকি হয়ই না। তাহলে আমরা দেখছি টেকসই সুবিধার জন্য যে কাঁচামালগুলো প্রয়োজন সেগুলো কিন্তু গ্রাম থেকেই আসছে, আর কাঁচামালের মূল উপাদান কৃষক উৎপাদন করছে। এরপর এককভাবে গ্রামীণ অর্থনীতি বাঁচানোর জন্য এককভাবে নয়, কারণ গ্রামীণ অর্থনীতির যে মূল উপাদানগুলো সেগুলো সবই শহরের মূল উপাদানগুলো, শহরের উন্নতির মূল উপাদানগুলো সবই কৃষকই তৈরি করে দিচ্ছে। আজকে যে রেমিটেন্সের কথা বলে গেল, যে রেমিটেন্সে গ্রাম থেকে অধিক নারী গেছে, গ্রাম থেকে অধিক মানুষ গেছে, এবং এই গ্রামের মানুষগুলোর জন্যই আজকে রেমিটেন্সগুলো বাংলাদেশে আছে। এবং দেখি কুয়েত, আমিরাত এবং সৌদি আরবের মতো ধনী দেশগুলোতে বাংলাদেশের সেই নাগরিকগুলো গেছে, যার মধ্যে বাংলাদেশের উন্নতি সম্ভব হচ্ছে। ধন্যবাদ সৌরভ হাসান। এবার বিপক্ষে দলনেতা যুক্তি খণ্ডনে আসবেন শিবলি হাসান সাজিদ। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে পুনরায় সুযোগ করে দেওয়ার জন্য। আমার প্রতিপক্ষের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা এখানে এসে প্রথমেই বলে গেলেন আমাদের আজকের বিতর্কের বিষয় গ্রামীণ অর্থনীতির যথাযথ বিকাশই পারে আমাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে। লক্ষ্য করুন, আমাদের আজকের বিতর্কের বিষয় নাগরিক সুবিধা নিশ্চিত করা নিয়ে। অধিকার এবং সুবিধা এক জিনিস নয়। অধিকার হলো কিছু সংখ্যক নির্দিষ্ট সুবিধা, যার ব্যতীত আমরা কখনোই বাঁচতে পারছি না। আমরা আজকে সুবিধা নিয়ে কথা বলছি, অধিকার নয়। কাজেই সুবিধার পরিধি অধিকারের চেয়ে অনেক বড়। বিক্রম প্রতিপক্ষ লক্ষ্য করুন, আমরা যদি গ্রামে একটি শিল্প কারখানা স্থাপন করি তবে সেটা গ্রামীণ অর্থনীতির বিকাশ হবে না, বরং শহরের শিল্প কারখানার গ্রামাঞ্চলে বিকাশ হবে। গ্রামীণ অর্থনীতির বিকাশ তখনই হবে যখন গ্রামীণ কোনো ক্ষেত্র যেমন কৃষি বা ক্ষুদ্র কুটির শিল্প আমরা বিস্তৃত করতে পারবো। এর বিস্তৃতি হতে পারে শহরেও। কাজে গ্রামাঞ্চলে শিল্প কারখানা স্থাপিত করলে সেটা শিল্প খাতেরই বিকাশ হবে, গ্রামীণ অর্থনীতির বিকাশ হবে না। বিক্রম প্রতিপক্ষ আপনারা বলে গেলেন গ্রামীণ অর্থনীতির বিকাশ ব্যতীত তৃণমূল পর্যায়ে শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। লক্ষ্য করুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইতিমধ্যে গণশিক্ষা, কারিগরি শিক্ষা, বিনামূল্যে প্রাথমিক শিক্ষা, এমনকি বিনামূল্যে বই বিতরণের মাধ্যমে শিক্ষার হার 64 থেকে বৃদ্ধি করে 72.1% পরিণত করেছে, তথ্যসূত্র শিক্ষা মন্ত্রণালয়। বিক্রম প্রতিপক্ষ তবে কি আপনারা বর্তমান সরকারের অভূতপূর্ব এই অর্জনকে অস্বীকৃতি জানাবেন? বিক্রম প্রতিপক্ষ লক্ষ্য করুন, পরাধীনতায় মুক্তি নেই, যেখানে মুক্তি নেই সেখানে কোনো সুবিধাই নেই। কাজেই স্বাধীনতায় নাগরিকের সর্বোচ্চ সুবিধা। বিক্রম প্রতিপক্ষ 30 লাখ শহীদের বুকের তাজা রক্তে অর্জিত এই স্বাধীনতা, 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা গ্রামীণ অর্থনীতির বিকাশের মাধ্যমে নয়। বিক্রম প্রতিপক্ষ লক্ষ্য করুন, আমরা গ্রামীণ অর্থনীতির বিকাশকে ফেলে দিচ্ছি না, কিন্তু গ্রামীণ অর্থনীতির বিকাশ আমাদের সকল নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারে না। বিক্রম প্রতিপক্ষ লক্ষ্য করুন, ফুড মাস্ট বাট সেফটি ফার্স্ট, অর্থাৎ খাদ্য আবশ্যকীয় কিন্তু নিরাপত্তা প্রথমে। গ্রামীণ অর্থনীতির বিকাশ আপনার খাদ্য দিলেও আপনাকে কি নিরাপত্তা দিতে পারবে? আপনি যখন নিরাপত্তা থাকবে না, যখন আপনি বেঁচেই থাকবেন না, তখন আপনার কোন সুবিধাটি বাকি থাকবে? তাই বিক্রম প্রতিপক্ষ যুক্তিকে মানুন এবং দেখুন যে আজকের বিষয়টি আমাদের পক্ষে আসছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। উভয় পক্ষকে আন্তরিক ধন্যবাদ, এবং তারা অনেক চমৎকার করে তাদের বক্তব্যগুলো, কথাগুলো, তাদের দৃষ্টিভঙ্গিগুলো আজকে আমাদের মাঝে তুলে ধরেছেন। গ্রামীণ অর্থনীতির যথাযথ বিকাশ পারে আমাদের নাগরিক সুবিধা নিশ্চিত করতে। পক্ষেও সুন্দর বলেছেন, বিপক্ষেও বলেছেন। মূলত আমাদের মানব সভ্যতার, মানব সমাজের যাত্রা শুরু হয়েছিল আসলে গ্রাম কেন্দ্রিক। আমরা একসময় অনেক কিছুই বুঝতাম না, জানতাম না। সভ্যতার ইতিহাস বলে পৃথিবীতে যে 18টি সভ্যতার আবির্ভাব ঘটেছে সেগুলো এই সভ্যতার নির্মাণ মানুষরাই করেছে, এবং গ্রামেই মূলত মানুষের ঐক্যবদ্ধ হয়েছে, মানুষরা পরস্পরকে জানবার চেষ্টা করেছে। কিন্তু অর্থনীতির বিকাশ এই ক্ষেত্রে আমাদের অনেক অধ্যয়ন, অনেক চিন্তা চেতনা, অনেক বিচার বিশ্লেষণ করে আমাদেরকে মন্তব্য রাখতে হয়, বলতে হয়, বুঝতে হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন, এক পক্ষের বক্তব্য বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন গ্রামকে শহর করবেন। আসলে তিনি বলেছেন শহরের সুবিধাগুলো তিনি গ্রামে পৌঁছে দেবেন। সব গ্রাম শহর হয়ে গেলে তো মানুষ আতঙ্কের মধ্যেও পড়তে পারে। অনেক গ্রামের মানুষ যারা শহরে এসে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। সুতরাং এটি সৃষ্টির সৌন্দর্য। আমরা মনে করি আমাদের যে শহুরে অর্থনীতি, আমাদের গ্রামীণ অর্থনীতি, এবং আজকে আমাদের যে সমুদ্র অর্থনীতির বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে, এর মাধ্যমেই আমরা আমাদের দেশটাকে এবং মানব সভ্যতার ইতিহাসে আমরাও আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। এবং আজকের বিতার্কিকরা এই যে অর্থনীতির বিকাশ এ নিয়ে যে তথ্যপূর্ণ কথাগুলো রাখলেন,
এতে আমরা নাগরিকরা উপকৃত হয়েছি, আমরা সমৃদ্ধ হয়েছি, তথ্য দিয়ে আমরা বুঝতে পেরেছি। এই জন্য দুই পক্ষকেই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। প্রতিযোগিতা থাকলে সেখানে আমাদের দুইটি পক্ষ থাকেন, কেউ বিজয় লাভ করেন, কেউ বিজিত হন। আমরা পরাজিত বলি না, উভয় পক্ষই অনেক সুন্দর করে কথা বলেছেন, বলবার চেষ্টা করেছেন। আমি আজকের বাংলাদেশ টেলিভিশনের 15তম স্কুল বিতর্ক প্রতিযোগিতার এই পর্বের আমি ফলাফল ঘোষণা করছি। আজকের বিষয় ছিল গ্রামীণ অর্থনীতির যথাযথ বিকাশই পারে আমাদের নাগরিক সুবিধা নিশ্চিত করতে। বিজয়ী দল হিসেবে ঘোষণা করছি সিলেট ক্যাডেট কলেজ সিলেট। তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন আজকে শিবলি হাসান সাজিদ, তাকে অভিনন্দন জানাচ্ছি। উভয় দলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। ব্যবধান হচ্ছে 11.99। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের বিতর্কের এই পর্ব এখানে শেষ করছি।